এটাই আমি চাচ্ছিলাম। বড় খুশি লাগতেছে, মানে আমি এত খুশি হইছি, কত খুশি বিশ্বাস করেন বইলা বুঝাইতে পারবো না। কাটা দিয়া কাটা তোলানো হবে, তো শয়তান দিয়ে এই শয়তানের কাটা তোলানোর খেলা শুরু হচ্ছে। এটা দরকার ছিল, এই সিদ্ধান্তটা আরো অনেক আগেই দরকার ছিল, বাট তারপরেও দীর্ঘদিন পরে নিজেরা বুঝতে পারছে। ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে মুহূর্তে অসাধারণ ফলাফল মিলেছে। পুরনো হিসাব নিকাশ শেষ, বদলে গেছে, আন্তর্জাতিক রাজনীতি শুরু হয়ে গেছে। ইতিহাসে যেটা কখনো ঘটেনি সেটা ঘটতে যাচ্ছে, অসাধারণ ঘটনা ঘটছে। যে বিএনপি জামাতের দিকে মিসাইল ছুড়ে মারছে, আর জামাত শিবির সেই মিসাইলটাকে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মেরে একেবারে গুড়িয়ে দিচ্ছে আকাশেই। মারার সাথে সাথে দেখেন যে ভিকটিম, সেই ব্যক্তি কি বলে একটু শুনুন। সন্ত্রাস, এই ফেসিস্ট গণহত্যাকারী এবং এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এই কুত্তা এবং টুকাইদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতেও এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো, এবং ইনশাল্লাহ আমরা সেটা করব। এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিতরণ করা হয়েছে, যাদের অস্তিত্ব নাই, তাদের 32 নম্বর ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি অবশিষ্ট ঈদ যতগুলো আছে সেগুলো আপনার এই বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমানে দিয়ে হাসিনার পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া উচিত। কারণ ভাই ফজা পাগলাকে নিয়ে তো আরেক দুশ্চিন্তায় পড়ে গেলাম। ফজা পাগলা ঘোষণা দিয়েছে যে ফজা পাগলা আত্মহত্যা করেছে, জামাত ক্ষমতায় এসেছে। ফজা পাগলা কি আসলে সত্যি সত্যি আত্মহত্যা করবে, নাকি সে একটা ভাব ধরেছে? কুত্তার বাচ্চা 2,27,000 সোলজারের সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি। সেখান থেকে 25 থেকে 30 জন ভারতীয় কুত্তা সেনাবাহিনী হয় কি করে? আর জনগণকে আর্মির বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে। কুত্তার বাচ্চা, তোমাকে কে বলছে? আর ইউ অ্যান ইনফর্মার অফ র? বিদেশের মাটিতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না। এদের কোনো জাত নাই, এদের ধর্ম নাই, এদের নীতি নাই, এদের বিবেক নাই, এদের মনুষ্যত্ব নাই, এদের মানবিকতা নাই। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দুর্নীতিবাজ, এরা জালিম, এরা ডাকাত, এরা খুনি। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এরা কি মানুষ? আওয়ামী লীগ কি মানুষ? যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল, তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই যোদ্ধাদের অপমান করতেছে। আক্তারকে যা তা গালিগালাজ, ডক্টর যার একটা মেয়ে মানুষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মির্জা ফখরুলকে জুলাই সন্ত্রাসী, তাহেরকে রাজাকার, ডিম মারতেছে গায়ে। এগুলো কোনো কথা আপনারা বলেন তো? তারা আজকে যা করলো মানে অবাক। এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ, এদেরকে যে কখনো বিশ্বাস করা যায় না, এটা আজকে আবার প্রমাণিত হলো। এখন এই বাংলাদেশে যারা গোপনে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, গোপনে গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতে চায়, রিফর্ম আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ করে বিভিন্ন ফর্মে আবার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায়, তাদের জন্য একটা চরম শিক্ষা। আমি বারে বারে বলেছি যে আওয়ামী লীগকে 10 বছর ধরে নিষিদ্ধ করতে হবে। অনেকে বলতেছে যে না ভাই এগুলো আবার বলে মব। আজকে কি করলো আওয়ামী লীগ? মব না? এখন যারা মব বলে চিল্লান, আমিও বলি মব খারাপ, কিন্তু আওয়ামী লীগ কি করলো? এটা আজকে মব না? আজকে আমাদের জুলাই যোদ্ধা আক্তারকে যেভাবে অপমান করা হলো, গালিগালাজ করা হলো, এটা বিদেশের মাটিতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না। এদের কোনো জাত নাই, এদের ধর্ম নাই, এদের নীতি নাই, এদের বিবেক নাই, এদের মনুষ্যত্ব নাই, এদের মানবিকতা নাই। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দুর্নীতিবাজ, এরা জালিম, এরা ডাকাত, এরা খুনি। এবং এদের টার্গেট হচ্ছে একটা, সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া, লুটপাট করা, মানুষ মারা, গুম করা, খুন করা, গণহত্যা করা। এটাই হচ্ছে এদের কাজ। এবং বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে এর কনসিকুয়েন্স কি হবে এই ঘটনা থেকে, এটা আপনাদেরকে ভেবে দেখার আহ্বান জানাই। এবং আজকে এই বিএনপি, জামাত, এনসিপি নিজেদের ভিতর যেই দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করতেছেন, একে অন্যের শত্রু হয়ে উঠতেছেন, এখন দেখেন যে এই আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। এই আওয়ামী লীগ না ছাড়বে বিএনপিকে, না ছাড়বে জামাতকে, না ছাড়বে এনসিপি, যদি একবার সুযোগ পায়। আজকে আপনারা দেখেন যে মির্জা ফখরুলকে টুকটাক অপমান করেছে, তার সাথে রাজাকার বলেছে, কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ ছিল কিন্তু আক্তারের উপর, সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আক্তারের উপর। তারা আক্তারকে পারে না পিটিয়ে মেরে ফেলে। আমার কাছে অবাক লাগে। এখন আপনারা দেখেন যে আমার তো বোধ সন্দেহ হচ্ছে যে এই বিএনপি বা জামাত একসময় হয়তো মিলেমিশে যাবে, কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু বিপ্লবীরা। সবচেয়ে বেশি বিপদে পড়বে এই আক্তারের মতো বিপ্লবীরা, নাহিদের মতো বিপ্লবীরা, সার্জিস হাসনাতের মতো বিপ্লবীরা। এখনো সময় আছে,
সবাই ঐক্যবদ্ধ হন, নিজেরা দায়ী করেন না কেন, অন্তত এই আওয়ামী লীগ নামের কালসাপের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকেন। যারা 2 সপ্তাহে 1400 লোককে হত্যা করে চলে গেল, এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই, সেই তারা আবার এই জুলাই যোদ্ধাদের বিদেশের মাটিতে যেখানে আইনের শাসন, আমেরিকার মতো জায়গায় তারা এরকম করতেছে। আর যদি তারা একবার ক্ষমতা পায় বাংলাদেশে, তারা কি অবস্থা করবে আপনি বুঝেন তো। আক্তার কত বড় সাহসী দেখেন, যখন এই আওয়ামী লীগের লোকজন চারদিকে ঘিরে ধরেছে আক্তারকে এবং ডিম মারতেছে এবং মানে খুব বাজে ভাষা গালি দিচ্ছে, তখনও আক্তার হাত উঁচিয়ে বলতেছে খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আক্তার কিন্তু একটু ভয় পায়নি, জুলাই যোদ্ধা, সমস্ত শরীরটাই হচ্ছে কলিজা, সাহস আর সাহস, এই হচ্ছে আক্তার। এই আওয়ামী লীগকে অন্তত রিফর্ম না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আমি বলেছি 10 বছরের জন্য আপনি স্থগিতাদেশ দেন, তারপরেরটা পরে বিবেচনা করা যাবে, কিন্তু এই আওয়ামী হায়নাদেরকে যদি আপনি রাজনীতি করার সুযোগ দেন, ভাই আগে তো আপনি মানুষ হবেন, তারপর তো রাজনীতিবিদ। এত মানুষ, এদের তো মনুষ্যত্বই নেই। এই বিএনপি, এই জামাত, যুক্তরাষ্ট্রে এদের হাতে চুরি পরে ঘোরা উচিত, এদের হাতে চুরি পরে ঘোরা উচিত যে এরা কেন এদের জাতীয় নেতাদেরকে প্রোটেকশন দিতে পারলো। আমি আক্তারের কথা বাদই দিলাম, যারার কথা বাদই দিলাম, মির্জা ফখরুল তো হচ্ছে বিএনপি বড় নেতা, তাকে কিভাবে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে সন্ত্রাসী বলে, তাহেরকে রাজাকার বলে। তখন এই বিএনপির লোক কোথায় ছিল, জামাতের লোক কোথায় ছিল, তারা কেন এগিয়ে আসলো না? ডাকসুর শিবিরের যে প্যানেলটি বিজয় লাভ করেছে তাদের কর্মসূচি বা তাদের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতারা মুখ খুলছেন এবং তারা যে কথাগুলো বলছেন এতে করে বিএনপির আরো ইমেজ সংকটে পড়ছে। রিজভী ভাই প্রশ্ন করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো এতিমখানা যে এখানে খাট বা এটা সেটা দেয়া হবে। রিজভী ভাইয়ের মতো ব্যক্তি যখন বলছেন যে শিবির বিশ্ববিদ্যালয় থেকে জরিমানা আদায় করে সেগুলো বায়তুল মালে জমা করছে, একদম নেহাত একটা মিথ্যা কথা। এটি কি এতিমখানা যে এখানে খাট এটা সেটা দেয়া হবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মানবেতর জীবনযাপন করবে তাদেরকে কিছু দেয়া এটা এতিমখানার সামিল হবে কেন? তার মানে রিজভী ভাইরা এই কাজগুলোকে আর নিতে পারছে না, কারণ শিবির ভালো কাজ করলে তাদের জন্য ক্ষতি। কারণ রাজনীতিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য অন্যের শ্রেষ্ঠত্বে কালি বসাতে হয়। শিবির যে কাজগুলো করছে এই কাজগুলোর যদি প্রশংসা করতেন রিজভী ভাই, তাহলে তার ভোট কমতো না, বাড়তো, অবশ্যই বাড়তো। ভালো কাজে যারা উৎসাহ দেয় মানুষ তাদের গ্রহণ করে, কিন্তু ভালো কাজকে যারা কলঙ্কিত করতে চায় বা ভালো কাজের সমালোচনা করে তখন আলটিমেটলি সেই মানুষগুলোর কাছে ওই ব্যক্তি পৌঁছে যায়। এগুলো করে বিএনপির কোনো লাভ হচ্ছে? একটু চিন্তা করবেন। এই ভিডিওটি আমার বিএনপির ভাইদের জন্য একটু মন দিয়ে শুনবেন। দিন শেষে এই বক্তব্যগুলো কি মানুষ শুনছে? যখন আমার সবচেয়ে প্রিয় আবিদ, যার জন্য আমি ক্যাম্পেইনও করেছি ডাকসুতে, তো আবিদ যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম কিভাবে ছাত্রদলের প্যানেলটিকে বিজয়ী করা যায়। কিন্তু আমরা যে বিষয়টি দেখলাম বা আমাদের ছাত্র দলের অনেকের মধ্যেই একটি কথা, ভাই আমরা আমাদের জন্য হারবো না, আমরা হারবো আমাদের দলের বাকিদের জন্য। প্রতিদিন এমন এমন মিথ্যা ন্যারেটিভের চেষ্টা করেছে তারা, যেগুলো 2 দিন পর শিবির প্রমাণ করে দিয়েছে মিথ্যা। তার মানে ভোট কমেছে। শিবির দুধে ধোয়া তুলসী না, শিবিরের অনেক কর্মকাণ্ড আছে যেগুলোকে আমরা ন্যারেটিভ তৈরি করতে পারি, কিন্তু আমাদের ভাইরা একটু মেধা খাটাতে পারছে না। আমাদের ভাইদের একটু ধৈর্য শক্তি বাড়াতে হবে। এরা তো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন এরা বসে থাকেন কার্ডটা কপি করে কোথায় মারা যায়, কার্ডটাকে মিথ্যা দিয়ে প্রচার করা যায়। রিজভী ভাই যদি ডাকসুতে শিবিরের কর্মকাণ্ডকে প্রশংসা করতেন যে শিবির এই কাজটি করেছে ভালো করেছে, শিবির এই কাজটি করেছে ভালো করেছে, এটা শিক্ষার্থীদের জন্য করছে, ওদেরকে আমরা শুভকামনা জানাই, দেখতেন শিবিরের এই কাজের জন্য যেটুকু প্রশংসা তার চেয়ে রিজভী ভাই বেশি প্রশংসিত হতেন। রিজভী ভাই প্রশংসিত হওয়া মানে বিএনপির 10টা ভোট বৃদ্ধি পাওয়া, তাই তো? কিন্তু আপনি এমন এমন বিষয় নিয়ে সমালোচনা করছেন যেগুলোর জন্য শিবিরের প্রতি শিক্ষার্থীরা খুশি, কিন্তু আপনি সমালোচনা করছেন। একটা ছেলে মাটিতে ঘুমোচ্ছে, তাকে বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে তাকে একটা চৌকি দিয়েছে শিবির, আপনি খুশি হতে পারছেন না, বলছেন এটা এতিমখানা। মানেটা কি? মানুষ বুঝতেছে যে আপনি হিংসা করছেন, জ্বলছেন, কষ্ট পাচ্ছেন। তার মানে রাজনীতিতে আপনি যে বক্তব্যটি দিচ্ছেন সেটা আপনার জন্য, আপনার দলের জন্য ক্ষতির কারণ হচ্ছে। তাহলে এই কাজটি কেন করবেন? প্রতিদিন বিএনপির ভোট কমছে, ছাত্র দলের পক্ষের সময় মানুষ কমছে, ছাত্ররা এখন আর সেই রাজনীতি করতে চায় না। ভাই আসেন একটা ভালো পরামর্শ দেয় আপনাদের। রাজনীতিতে সবচেয়ে মানে দীর্ঘমেয়াদী যে সলিউশন সেটি হলো আপনার কর্মীদেরকে পড়াশোনা করাতে হবে। আপনাদের কর্মীদেরকে রাজনীতির জন্য শুধু মাঠে স্লোগানে আর হাতে লাঠি নিয়ে মশাল জ্বালাও, পুড়িয়ে ফেলাও, জবাই করো, এই স্লোগানের বাইরে একটা স্লোগান শেখাতে হবে। আপনার কর্মীদেরকে, যে কোনো পর্যায়ের নেতাদেরকে আগে শিক্ষিত করতে হবে। প্রিয় দর্শক, বিএনপি ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনকে বলবো, নেতৃত্ব তৈরি করতে হলে মেধাবীদের চয়েস করুন, যারা পড়াশোনা করে নিজ দল সম্পর্কে, অন্য দল সম্পর্কে, যারা একটি কথা বলার আগে 14 বার চিন্তা করে, যারা
অপরকে আঘাত করার আগে বোঝে যে এই আঘাতের পরিস্থিতিতে বা এই আঘাতের পরিপ্রেক্ষিতে আমার উপর পাল্টা কি আঘাত আসতে পারে। যারা বিবেচনা বোধ নিয়ে রাজনীতি করে, মুনিয়াপা বলি, রুমিন ফারহানা বলি, ফজু পাগলা বলি, হাবিব বলি, আদার্স যারা রয়েছেন, প্রতিদিন এরা বিএনপির ভোট কমাচ্ছে, বাড়াচ্ছে না। তাহলে দিন শেষে লাভটা কার হচ্ছে? বিএনপির শত্রুদেরই তো লাভ হচ্ছে, ক্ষতিটা কার? বিএনপির। সব সত্য সবসময় বলতে নেই। আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার, আমি অনেকদিন ধরে বলছি, অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর এখন দেশটাকে মানে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষের পছন্দ নয়। আপনারা হয়তো এখন অন্য কারো স্বার্থে কাজ করছেন। জিল্লুর রহমানের এই বক্তব্য কয়েকটা পার্ট আমি যদি ব্যাখ্যা করি। প্রথমত, সে বলছে এত বেশি কথা বলা যাবে না, এত বেশি কথা বলা ঠিক হবে না। সো হি ইজ দ্য প্রপোনেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। অর্থাৎ জিল্লুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না। তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে, না হাসিনার পক্ষে, না ওয়াকারের পক্ষে? দর্শকবৃন্দ, অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন। জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন, অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি, এবং হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আমরা এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার, এবং অনলাইনে আমি ওদের মতো এত ফেমাস না, আমি সাধারণ একজন মানুষ। আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি, সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি, এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না, আমরা বলতে পারি না। এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওবে দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এর অর্থ এই জিল্লুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনটাকে ইম্পোজ করা হয়েছে। এক। দুই, সে বলছে ওয়াকারুজ্জামানকে আমরা সমালোচনা করতে পারি না। জিল্লুর রহমান, ওয়াকারুজ্জামান ইজ এ স্যালারিড এমপ্লয়ি অফ দ্য রিপাবলিক। জনগণের ট্যাক্সের পয়সায় জেনারেল ওয়াকারুজ্জামান পয়সা পায়, বেতন পায়, তার রেশন পায়। তো দেশের জনগণের ট্যাক্সের পয়সায় যেই লোক বেতন পায়, যে রিপাবলিকের একটা কর্মচারী, তাকে জনগণ সমালোচনা করতে পারবে না, তো কে সমালোচনা করবে? জিল্লুর রহমান। এক। দুই, থার্ড, আপনি জনগণকে আর্মির মুখোমুখি করে দিতে পারেন না। জিল্লুর রহমান, either you are stupid, uneducated, impragmatic, or an Indian prostitute who is protecting the interest of India. কুত্তার বাচ্চা, 2,27,000 সোলজারের সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি। সেখান থেকে 25 থেকে 30 জন ভারতীয় কুত্তা সেনাবাহিনী হয় কি করে? আর জনগণকে আর্মির বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে। কুত্তার বাচ্চা, তোমাকে কে বলছে? তুমি কি বাংলা জানো, নাকি তুমি একটা অর্গানাইজেশনাল স্কিল সম্পর্কে তোমার লেখাপড়া আছে? তুমি বলছো I'm sorry, I'm really sorry, you stupid son of a bitch, you better be sorry for your action, you fucking idiot. Are you an informer of law? তোমার মতো জিল্লুর রহমান ল্যাঙ্গট পড়া কুত্তার বাচ্চা, তুমি কি রয় সদস্য নাকি ডিজিএফআই বেতনভুক্ত? তুমি যদি বলো এত বেশি কথা ভালো না, তুমি জনগণের ভয়েসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ, তুমি তো একটা হিজড়ার মতো গালে একদম বসে থাকো। শুয়োর, আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফ্রম দ্য ভিশন অফ এ প্যাট্রিয়ট, আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো। তোমার সামনে বসে জিল্লু, তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে, তোমাকে প্রতিবাদ করতে দেখি না। জিল্লু, তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে, কোনো প্রতিবাদ তুমি করো নাই। তোমার সামনে জিল্লু ইসলাম বিরোধী কথা বলছে, ইসলামকে ছোট করছে, আমি তোমাকে কখনো প্রতিবাদ করতে দেখি নাই। আজকে কুত্তার বাচ্চা, তুমি ওয়াকারের পক্ষিতে যখন ধৈর্য সবাই ঝাঁকি দিচ্ছে, তখন তোমার মুখ থেকে কথা বেরিয়েছে, আবার তুমি এই কথা বলার পরে আবার বলো আই এম সরি, আই এম রিয়েলি সরি, মাদারফাকার। কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোনো অধিকার কুত্তার বাচ্চা তোমার নাই। জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা তোমার নাই। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানোর, জেনারেল ওয়াকারের পক্ষে দাঁড়ানোর কোনো যোগ্যতা কুত্তার বাচ্চা তোমার থাকা উচিত না, কোনো অডাসিটি তোমার থাকা উচিত না। আমি জানি না জিল্লুর তোমার প্রত্যেকটা কথার জবাব আমি দিয়েছি কিনা। কুত্তার বাচ্চা, ইফ আই সি ওয়ান মোর ভিডিও, আমি তোমাকে উলঙ্গ করে ছাড়বো জিল্লুর। তুমি যে হিজড়া, তুমি যে হারুনের প্রপোনেন্ট, তুমি যে হাসিনার সাথে যোগাযোগ মেইনটেইন করতা, কুত্তার বাচ্চা, আই হ্যাভ অল দোজ এভিডেন্স। কুত্তার বাচ্চা, আই উইল থ্রো এভরিথিং টু দ্য মিডিয়া। তুমি এখন ওয়াকারকে ব্লোজব দিতে গেছো। শুয়োর, তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর সংবিধানের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর জনগণ বিরোধী ভারতের পশ্চিমা হারামজাদা। শুয়োর। আওয়ামী সন্ত্রাসীদের একটা উইকেট পড়েছে আজকে, সেটা হলো যে নিউ ইয়র্কে আপনারা জানেন যে বেপরোয়া আওয়ামী লীগ বর্তমানে
রীতিমতো এতটা হতাশা এবং মানসিক বেকারাগ্রস্ত অবস্থায় আওয়ামী লীগ আছে যে আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের আচার আচরণ সুষ্ঠু এবং সুস্থ কোনো মানুষের বলে মনে হচ্ছে না। এবং যে পরিণতির কারণে বাংলাদেশ থেকে বিতাড়ন হয়েছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়েছে, 32 নম্বরের মতো হাউসও থাকতে পারে নাই, সেই একই পথেই হাঁটছে আওয়ামী লীগ বিদেশেও। অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলেছিলাম অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, এই আওয়ামী লীগ বিদেশেও ব্যান হবে তাদের রাজনীতি চিরদিনের জন্য। দেশগুলোতে অন্তত যে রাজনীতি তারা করতে চাচ্ছে সেটা নিষিদ্ধ হবেই হবে, এটা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে আমি ইনশাল্লাহ। এবং আজকে আমি বলছিলাম, আমি পোস্ট দিয়ে ফেসবুকে বলেছি, সব জায়গায় বলেছিলাম, লাইভে গতকালকে আসি নাই যেহেতু আমরা ব্যস্ত ছিলাম বিষয়টা নিয়ে। আপনাদেরকে আজকে জানাই যে একটু আগে একটা আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, যে আপনার এই লাঞ্ছিত করেছে আপনার আক্তারকে, এনসিপির আক্তার এবং তাসনিম জারা। ইভেন আপনারা শুনে অবাক হবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিকেও ধাক্কা দিয়েছিল এই সন্ত্রাসীরা, এবং এদের আজকে একজনকে গ্রেপ্তার করেছে। আমি বলছিলাম এবং আমি আপনাদেরকে সব সময় বলে থাকি, আইন এবং আইনের মাধ্যমেই এদেশে মারামারি নয়, আইনের মাধ্যমে এদেরকে ইনশাল্লাহ, এদের এই বেপরোয়া আওয়ামী লীগকে, হতাশাগ্রস্ত আওয়ামী লীগকে, মানে মানবতা বিরোধী আওয়ামী লীগকে, সন্ত্রাসী আওয়ামী লীগকে এই দেশগুলাতে এদের রাজনীতি চিরদিনের জন্য নিষিদ্ধ, ব্যান করা সম্ভব। তার প্রথম পদক্ষেপ মনে রাখবেন, আমি আপনাদেরকে আজকে দেবতাহীন ভাষা বলতে চাই। গতকালকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ইয়েস, এটা কোনো মারামারির পর্যায়ে না, ইয়েস এটা ওই লেভেলের কিছু না, কিছু, বাট তার একটা কথা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, যার খেসারত তাদেরকে দিতে হয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি কাকতালীয়ভাবে এই জায়গাতে গিয়ে আমি উপস্থিত হয়েছিলাম, এটা যার কথা না, আমি তখনই মনে করেছিলাম। এবং এই সব কিছু যে আমাদের কন্ট্রোলে এবং এদেরকে যে দাবরানি আমরা দিয়েছি, আমি দিয়েছি অন্তত একা, সেটা প্রমাণ কিন্তু বোঝা যাচ্ছে যে এদের কপালে আবারও খারাপই আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আক্তার হোসেনকে এনসিপি নেতা, আপনি জানেন, তাকে লাঞ্ছিত করেছে, প্রায় 50টা ডিম মেরেছে আজকে। এবং সন্ত্রাসী এই বিতাড়িত লীগের পালিয়ে যাওয়া অথবা জটিকা লীগ যাকে আমি নাম দিয়েছি, এদের আচার আচরণ রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, গতকালকে আমার সাথে যে ঘটনাটা, আপনাদের ভিডিও প্রত্যেকটা জায়গায় দেখেছেন, আপনারা কি দেখেছেন আমি জানি না, বা শুনেছেন কিনা, আমার দর্শক যারা আছেন তারা আমাকে শুধু বলছিল যে এইটাই, যে এই এমরান মাসুম গুজব মশরাইছে, তাকে ধরতে হবে, দ্যাট ইজ ইট। এটার থেকে শুরু, এর বাইরে কিছু না, বাট বাকিটা আমি আমার মতো করেছি। আপনারা প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন। একা এই বিতাড়িত লীগ, পালিয়ে থাকা, মানে পালিয়ে যাওয়া লীগ, এবং আমি যদি বলি যে আপনারা যারা কুত্তা লীগ বলেন, জারজ লীগ বলেন, হোয়াটএভার ইউ ক্যান সে দ্যাট, আমি অনেস্টলি স্পিকিং এদেরকে আমরা সিস্টেমে এনেছি ইনশাআল্লাহ। বলেছিলাম পোস্ট দিয়ে, এই ধৈর্য ধরুন, জাস্ট মানে আমি অনেস্টলি স্পিকিং, ফাস্ট ইন ইউর সিট বেল্ট যেটা বলা হচ্ছে, আসলে সুন্দর একটা মানে দিয়েছে। তো ফাস্ট ইন ইউর সিট বেল্ট, ধৈর্য সহকারে বসে পড়ুন, বসেন ইনশাআল্লাহ। বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে, একের পর এক আসতেছে। প্রতিটা ঘটনা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যাচ্ছে, কেস ইজ বিং বিল্ডিং হচ্ছে কেস, ইনশাআল্লাহ এদেরকে এখানে বিতরণ করা হবে। ধৈর্য মানে ধরবেন, কারণ এদের জায়গা পৃথিবীর কোথাও নাই, হবেও না ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো সন্ত্রাসী লীগ যারা আছে, এই সন্ত্রাসীদের জায়গা পৃথিবীর কোথাও হবে না ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে বলে দিতে পারি। গতকাল সারা বিশ্ব দেখেছে মানে এমরান মাসুমের গর্জন, এবং এই সন্ত্রাসী লীগের মানে কিভাবে শাস্তি করতে হয়, আইন দিয়ে প্রমাণ করেছে এদেরকে দুষ্কৃতিকারী সব জায়গাতে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।